স্টুডেন্টস, রেজুভিনেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ভারতীয় সংবিধানে ক্লাস করব। বেসিক্যালি কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে ভারতীয় সংবিধানের ওপর কোন কোন বিষয়ে প্রশ্ন থাকে সেই সম্পর্কে আমাদের একটা সঠিক আইডিয়া থাকা দরকার। যারা ফ্রেশ স্টুডেন্ট, যারা ফ্রেশার্স রয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে সংবিধান একটা নতুন সাবজেক্ট বলা যেতেই পারে। যারা ইন্ডিয়ান পলিটি পড়েছো তাদের কাছে অনেকটাই সংবিধান তারা অকুপাই করেছো, বাট সংবিধান সাবজেক্টটা, ভারতের সংবিধান বা ইন্ডিয়ান পলিটি, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে একটা নতুন। বাই দ্য ওয়ে, আজকে আমি তোমাদের আলোচনা করব যে আমাদের কোন কোন বিষয় পড়তে হবে। তো কোন কোন বিষয় পড়তে হবে, সংবিধানের কোন কোন জায়গাগুলো পড়তে হবে, সেইটা আলোচনা করতে গেলে আমাদের অ্যাট ফার্স্ট কয়েকটা বিষয় জেনে রাখা দরকার। দেখো, ভারতের সংবিধান হচ্ছে কোনো একটি দেশের সাংগঠনিক আইন, যার মাধ্যমে বর্ণিত নীতিসমূহ এবং গঠন ব্যবস্থার উপর ভিত্তি করে দেশের আইন নির্ধারিত। তো সংবিধান ভারতবর্ষে কিভাবে তৈরি হলো, ভারতবর্ষের সংবিধানের কি কি বিষয় রয়েছে, সেই সম্পর্কে আমাদের কমপ্লিট আইডিয়া আমরা আমাদের যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হবে ইউটিউবে, তোমরা দেখলে সমস্ত কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে এবং পরীক্ষায় যা যা প্রশ্ন হয় তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। তো ভারতীয় সংবিধান আমরা একদম বেসিক জায়গা থেকে শিখতে থাকবো, একদম গ্রাসরুট লেভেল থেকে। যেমন প্রথম আমরা ভারতীয় সংবিধানের যে বিষয়টা, যে চ্যাপ্টারটা আলোচনা করবো, অর্থাৎ এর নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসে যে বিষয় সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব সেটা হলো ভারতীয় সংবিধান কিভাবে তৈরি হয়েছিল, অর্থাৎ মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মেকিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধানের সৃষ্টি বা গঠন কিভাবে হয়েছিল। নেক্সট আমরা ভারতবর্ষের সংবিধানের যে চ্যাপ্টারটা পড়ব, দ্যাট ইজ দ্য ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। ভারতের সংবিধানের কি কি বৈশিষ্ট্য রয়েছে। নেক্সট আমরা ভারতের সংবিধানের একটা প্রিয়াম্বল রয়েছে, অর্থাৎ যেটাকে বলা হয় প্রস্তাবনা, সাংবিধানিক প্রস্তাবনা। ওকে, ভারতের সংবিধানের প্রিয়াম্বল আমরা নেক্সট ক্লাসে আলোচনা। তো বেসিক্যালি এর পর থেকে শুরু হবে সংবিধানের মেন যে বিষয়গুলো রয়েছে। তো সেগুলো কি রয়েছে, কোন কোন আর্টিকেলে সেগুলো রয়েছে। আর্টিকেল মানে ধারা। আমরা সংবিধান পড়তে গেলে কয়েকটা বিষয়ের মুখোমুখি হবো ইংরেজিতে। আমি তোমাদের এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই করাবো, কারণ ম্যাক্সিমাম পরীক্ষা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হবে। বেসিক্যালি তোমরা যা যা পরীক্ষা দেবে সবটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর বেশ করেই হবে। সো আমরা কয়েকটা টার্মের মুখোমুখি হবো। সেই টার্মগুলো যেমন আর্টিকেল, ARTICLE। আর্টিকেল কথাটার অর্থ হচ্ছে ধারা। ভারতের সংবিধানের অনেকগুলি ধারা রয়েছে, প্রায় 495 উপরে এখন বর্তমানে ধারা হয়ে গেছে। ভারতের সংবিধানে আরেকটা টার্ম যেটাকে বলা হয় পার্ট বা অংশ, ভারতের সংবিধানের অংশ বলা হয় এটাকে। অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ সংবিধানের সংশোধন। অর্থাৎ বিভিন্ন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে বিভিন্ন বছরে সংশোধিত হয়েছে। সংশোধিত হয়ে আজকে আমাদের ভারতবর্ষের সংবিধানটা এই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। অর্থাৎ এই অংশগুলো কিন্তু আমরা পাবো প্রায় সংবিধানের ক্ষেত্রে। আরেকটা টার্ম পাবো শিডিউল, অর্থাৎ তফসিল। ভারতের সংবিধানে এখন বর্তমানে 12টা তফসিল রয়েছে, মনে রাখবেন। প্রচুর প্রশ্ন হয় যে কটি তফসিল। তো সংবিধান যখন শুরু হয়েছে তখন অতগুলো তফসিল ছিল না। সংবিধান যখন ভারতবর্ষে জাস্ট গঠন করা হলো তখন ভারতবর্ষের সংবিধানে 22টা পার্ট ছিল। কি ছিল না স্টুডেন্টস? 22টা, 22 পার্টস। 22 পার্টস জাস্ট স্টার্টিং। 395টা আর্টিকেল ছিল, 22টা অংশ ছিল, 8টা শিডিউল ছিল। ওকে,
সংবিধান শিশুর সময়। তাহলে অংশ, ধারা এবং তফসিল অর্থাৎ 22টা, 395টা, 59টা। তো আমাদের পড়তে হবে কোন কোন বিষয়গুলো। আমাদের মেইনলি আলোচ্য বিষয় মোর অর লেস এই 22টা পার্টকে আমাদের পড়তে হবে সংবিধান, ব্যাস ওটাই চ্যাপ্টার। তার মানে কি 22টা পার্টই ওতপ্রোতভাবে আমাদের পড়তে হবে তা নয়, আমাদের সব পার্টগুলোই যে পড়তে হবে তা নয়, তবে এই 22টা পার্টে আবার কিছু কিছু ফ্র্যাগমেন্টেশন রয়েছে যেগুলো খুব ভালোভাবে পড়তে হবে, সেগুলো সম্পর্কে বেশি জায়গা। খুব সহজ একটা সাবজেক্ট বলতে পারো সংবিধান, মানে পড়তে 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 আমাদের এই ক্লাসগুলো যদি করতে করতে খুব ভালো লাগবে, একসময় তোমাদের সংবিধানের মধ্যে একটা ভালোবাসা অলরেডি চলে আসবে। খুবই সহজ সাবজেক্ট, ভয় পাবে না কেউ। তো বেসিক্যালি স্টুডেন্টরা আজকে আমরা আলোচনা করি যে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সংবিধানে। আমি তো তোমাদের বললাম যে সংবিধানের গঠনটা পড়তে হবে, তারপরে আমাদের ফিচার্সগুলো পড়তে হবে আর প্রিয়াম্বেল পড়তে হবে। তারপর থেকে আমাদের কি শুরু হবে না, পার্টগুলো আমাদের 1 বাই 1 পড়তে হবে। ওকে, তো আমি আজকে জাস্ট তোমাদের তাহলে পার্ট এবং আর্টিকেলগুলো নিয়ে আলোচনা করি সংবিধানের। টোটাল রয়েছে সংবিধানের 22 পার্টস, এই 22টা পার্ট কোনটা কোন আর্টিকেল থেকে রয়েছে আর কোন পার্টে কি ডেসক্রিপশন, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো স্টুডেন্ট ফার্স্ট যে পার্টটা রয়েছে সংবিধান, আমরা রোমান হরফে লিখব। ফার্স্ট পার্ট যেটা রয়েছে সংবিধানে সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, কেন্দ্র এবং তার টেরিটরি অর্থাৎ কতদূর বিস্তার রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। যেটা 1 থেকে 4 নম্বর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কিন্তু প্রশ্ন রয়েছে। প্রশ্ন আসতেই পারে যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি কত নম্বর পার্টে রয়েছে, কত থেকে কত আর্টিকেলের মধ্যে রয়েছে, তাহলে প্রত্যেকটাকে কিন্তু একই রকম প্রশ্ন আসবে। তো 1 থেকে 4 নম্বর আর্টিকেল এখানে বলা হয়েছে যে ভারতবর্ষে কোন রাজ্য কখন কিভাবে সৃষ্টি হয়েছে, কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কবে কিভাবে সৃষ্টি হয়েছে, কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে তাদেরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে, কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে রাজ্য গঠন করা হয়েছে ভারতবর্ষে, কোনটা প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য ইত্যাদি প্রচুর প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে হবে। এই চ্যাপ্টারটা আমরা কিন্তু করাবো। ওকে, নেক্সট পার্ট 2 তে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিটিজেনশিপ। সিটিজেনশিপ যেটাকে বাংলায় বলা হয় নাগরিকত্ব, যেটা রয়েছে 5 থেকে 11 নম্বর আর্টিকেল। নাগরিকত্ব বলতে কি বুঝি না, নাগরিকত্বের মধ্যে রয়েছে ভারতবর্ষের নাগরিকত্ব পেতে হলে কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, ভারতবর্ষের নাগরিকত্ব বর্জন মানে তোমার ভারতবর্ষের নাগরিকত্ব চলে যাবে কোন কোন দোষগুলো করলে, বা ভারতবর্ষের নাগরিকত্ব পেতে গেলে তোমাকে কি কি করতে হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বিষয় খুঁটিনাটি কিন্তু সিটিজেনশিপে রয়েছে। একটা কথা মনে রাখবে, ভারতবর্ষের সিটিজেনশিপ সিঙ্গল সিটিজেনশিপ, অর্থাৎ আমরা ভারতবর্ষে মানুষরা বলি যে আমরা ভারতবর্ষের নাগরিক, কখনো আমরা বলি না আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। কিন্তু আমেরিকার ক্ষেত্রে ডাবল সিটিজেনশিপ রয়েছে, ডুয়াল সিটিজেনশিপ। ওরা স্টেটেরও সিটিজেন, সেই সঙ্গে তারা সেই দেশেরও সিটিজেন। কিন্তু আমাদের ভারতবর্ষের যে সিটিজেনশিপ সেটা হচ্ছে সিঙ্গল সিটিজেনশিপ। প্রশ্ন আছে ভারতবর্ষের নাগরিকত্বটা কি ধরনের, সিঙ্গল সিটিজেনশিপ। নেক্সট থার্ড যে পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট, দিস পার্ট ইজ ফান্ডামেন্টাল রাইটস। টু 35, 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। তো ফান্ডামেন্টাল রাইটস কি স্টুডেন্টস? ফান্ডামেন্টাল রাইটস এর বাংলা হচ্ছে মৌলিক অধিকার। তো আমি উপরের দিকটা একটু মুছে দিচ্ছি। টোটাল আমাদের বর্তমানে 6খানা মৌলিক অধিকার, 6টা মৌলিক অধিকার রয়েছে। কি কি মৌলিক অধিকার রয়েছে না রয়েছে সেগুলো আমি ফান্ডামেন্টাল রাইটস এর চ্যাপ্টারে পড়াবো। 6টা মৌলিক অধিকার রয়েছে, 7টা অধিকার ছিল, 7টা অধিকার ছিল, বাট সম্পত্তির যে অধিকার সেই অধিকার এখন বর্তমানে মৌলিক অধিকারের লিস্ট থেকে চলে গেছে।
বাদ দিয়ে এখন সম্পত্তির অধিকার যেটা ছিল, অর্থাৎ রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, এটা বর্তমানে এখন লিগাল রাইট হয়ে গেছে। লিগাল রাইট অর্থাৎ যেটা বর্তমানে নৈতিক অধিকার হয়ে গেছে। এখন বর্তমানে আমাদের কটা মৌলিক অধিকার রয়েছে? 6টা, আগে করা ছিল 7টা। ওকে, কোন অধিকারটা আমাদের বর্তমানে মৌলিক অধিকারের লিস্ট থেকে আউট হয়ে গেছে? না, রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার, যেটা এখন বর্তমানে লিগাল রাইট হয়ে গেছে। অর্থাৎ 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে থেকে এই অধিকারটা আউট হয়ে গিয়ে বর্তমানে রাইট টু প্রপার্টিকে 300 এ আর্টিকেলে রাখা হয়েছে। 300 এর এ কেন? না, অ্যামেন্ডমেন্ট হয়েছে, পরে ওটাকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে নৈতিক অধিকারে ঢোকানো হয়েছে। আর মনে রাখবে স্টুডেন্টস, ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারের এই ধারণাটা আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ধার করেছি। আর ভারতবর্ষের সংবিধান একটা লিখিত সংবিধান এবং বেশ বড় সংবিধান। লিখিত কেন? কারণ এত বড় সংবিধানটাকে মনে রাখা খুব কঠিন, ওই জন্য সংবিধানটাকে লিখে রাখা হয়েছে, লিখে লিখে মনে রাখা হয়েছে। আর ইউএস এর সংবিধানটাও কিন্তু এক প্রকার লিখিত সংবিধান। তো ভারতের সংবিধানের যে অংশগুলো রয়েছে, যে ধারণাগুলো রয়েছে, ম্যাক্সিমামটাই আমরা বাইরের কান্ট্রি থেকে ধার করেছি। ধার করে সেগুলোকে আমরা ভারতবর্ষের সংবিধানের মধ্যে ইনক্লুড করেছি। তার মধ্যে ফান্ডামেন্টাল রাইটস হলো একটা অন্যতম, যেটাকে আমরা ইউএসএ থেকে ধার করেছি। ওকে, তাহলে ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে আমাদের নিট অ্যান্ড ক্লিন আইডিয়া মোটামুটি কিছুটা হলো, যে যেটা 12 থেকে 35 নম্বর আর্টিকেলে রয়েছে। পার্ট 3 তে রয়েছে 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, সেগুলো কি পরে ফান্ডামেন্টাল রাইটস এর চ্যাপ্টারে পড়ানো হবে। এবং বর্তমানে আমাদের যে 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে তার মধ্যে, অর্থাৎ আগে ছিল 7টা ফান্ডামেন্টাল রাইটস, সেই 7টা ফান্ডামেন্টাল রাইটস এর 7 নম্বর যেটা রাইট টু প্রপার্টি বলে একটা ফান্ডামেন্টাল রাইট ছিল, সেই ফান্ডামেন্টাল রাইটটা বর্তমানে নৈতিক অধিকার হয়ে গেছে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটের লিস্ট থেকে বাদ চলে গেছে, বাদ দিয়ে এখন 300 এ আর্টিকেলে রাখা হয়েছে। তো নৈতিক অধিকার আর মৌলিক অধিকারের মধ্যে তফাৎ হচ্ছে, মৌলিক অধিকার যদি কেউ ভায়োলেট করে, তোমার মৌলিক অধিকার যদি কেউ কেড়ে নেয়, তাহলে তুমি ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারবে। কিন্তু তোমার মৌলিক অধিকার যদি নৈতিক অধিকার তোমার কেউ কেড়ে নেয়, তাহলে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে না ডিরেক্টলি। ওকে, এই হলো ফান্ডামেন্টাল রাইটস। নেক্সট যে পার্ট আমরা পড়ব সেটা হলো পার্ট 4, দ্যাট ইজ ডিরেক্টিভ। ভালো করে মনে রাখবে, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দা স্টেট পলিসি। মানে কি? রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বলি। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বলি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি, যেটা 36 to 51 এই আর্টিকেলের মধ্যে রাখা হয়েছে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটাও কিন্তু আমরা আয়ারল্যান্ড থেকে বড় করেছি। কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে বড় করেছি, মনে রাখবে। অনেক সময় প্রশ্ন আসে যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে ডিপিএসপি বলা হয়ে থাকে, ডিপিএসপি, এটা কোথা থেকে আমরা বড় করেছি? নাও উই হ্যাভ বরোড ইট ফ্রম আয়ারল্যান্ড। ওকে, আয়ারল্যান্ডের সংবিধান বা আইরিশ সংবিধান থেকে এটাকে আমরা বড় করেছি। ক্লিয়ার? তো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কথাটার অর্থ রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বলি। অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিছু কিছু ডিরেক্টিভস রয়েছে, সেগুলো ফলো করেই আমাদের রাষ্ট্রের যে রুলস, যে অ্যাক্ট, আইন, সেগুলো কিন্তু এই জায়গা থেকেই তৈরি হয়। ওকে, তো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি 36 থেকে 51 নম্বর আর্টিকেলে রয়েছে। ওকে, নেক্সট, এটাও আমাদের একটা চ্যাপ্টার, এটাও পড়তে হবে। নেক্সট আমরা যে চ্যাপ্টারটা পড়ব, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হলো পার্ট 4 এর এ। তো এ কেন? না, পার্ট 4 এর এ এই কারণে এটা পরে ইনক্লুড করা হয়েছে। ওকে, পরে ইনক্লুড করা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ মৌলিক কর্তব্য। ফান্ডামেন্টাল ডিউটিস, DUTIES,
পার্ট 4 এর ই। ওকে, অর্থাৎ এটাকে আমরা সোভিয়েত রাশিয়া থেকে ধার করেছি, ইউএসএসআর থেকে বড় করেছি। কোথা থেকে বড় করেছি? borrowed from ইউএসএসআর। ওকে, অর্থাৎ যেটা 51 এর এ আর্টিকেলের মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক অধিকার। এই সম্পর্কে আমরা আলোচনা পরে করব, অর্থাৎ কখন কিভাবে এটাকে ইনক্লুড করা হয়েছে। ওকে, সো পার্ট 4 এর পরে ফান্ডামেন্টাল ডিউটিসটাকে ইনক্লুড করে আমাদের ভারতবর্ষের সংবিধানে এটাকে ঢোকানো হয়েছে। নেক্সট যে পার্ট আমরা করব অর্থাৎ পার্ট 5, দ্যাট ইজ পার্ট 5। পার্ট 5 এ আমরা যেটা করব সেটা হলো ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্র সরকার, খুব ইম্পর্টেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট। ওকে, যেটা 52 টু 151 আর্টিকেলের মধ্যে রয়েছে। কোন আর্টিকেল? 52 টু 151 আর্টিকেলের মধ্যে রয়েছে। এই ইউনিয়ন গভর্নমেন্টকে পড়তে গেলে আমাদের কয়েকটা ইউনিয়ন গভর্নমেন্টের সাব পার্ট নিয়ে পড়াশোনা করতে হবে, অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্টের কয়েকটা সাব পার্ট যেগুলো আলোচ্য বিষয় থাকবে, আমাদের বিভিন্ন ক্লাসে আলোচনা হবে। সেই পার্টগুলো কি কি রয়েছে না, ইউনিয়ন গভর্নমেন্টের ফার্স্ট যে সাব পার্টটা আমরা করব সেটা হচ্ছে দ্য এক্সিকিউটিভস। এক্সিকিউটিভস। নেক্সট যেটা পড়ব সেটা হলো পার্লামেন্ট। ওকে, এক্সিকিউটিভ, পার্লামেন্ট। তারপরে কি পড়ব না, legislative power of president। legislative power মানে কি না, রাষ্ট্রপতির আইনি ক্ষমতা কি কি রয়েছে সেই নিয়ে আমাদের আলোচনা করতে হবে। নেক্সট যে অংশটা সেটা হলো ইউনিয়ন জুডিশিয়ারি। ইউনিয়ন জুডিশিয়ারি, কেন্দ্রীয় বিচার ব্যবস্থা, ইউনিয়ন জুডিশিয়ারি। আর লাস্ট পার্ট হলো ক্যাগ। সিএজি আমরা প্রায় ক্যাগ সম্পর্কে পেপারেও লিখে থাকি বা বিভিন্ন জার্নাল বা ম্যাগাজিনে পড়ে থাকি। ক্যাগ কথাটার অর্থ কি না, কম্পট্রোলার, COMPTRO, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল, AUDITOR, অডিটর জেনারেল, ওকে। তো দ্য এক্সিকিউটিভ, পার্লামেন্ট, লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, ইউনিয়ন জুডিশিয়ারি এবং ক্যাগ, এই হলো আমাদের ইউনিয়ন গভর্নমেন্টের চ্যাপ্টার। ওকে, তো এক্সিকিউটিভটা আমরা পড়ব 52 থেকে 78 নম্বর আর্টিকেলে, এক্সিকিউটিভ। তারপরে রয়েছে পার্লামেন্ট, যেটা রয়েছে 79 টু 122 নম্বর আর্টিকেলে। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রশ্ন আছে। এক্সিকিউটিভ কত থেকে কত নম্বর? 52 থেকে 78। পার্লামেন্ট কত থেকে কত নম্বর আর্টিকেলে? 79 থেকে 122 নম্বর আর্টিকেলে। লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, যেটা রয়েছে 123 নম্বর আর্টিকেলে। ইউনিয়ন জুডিশিয়ারি রয়েছে 124 টু 147, 147 নম্বরে আর্টিকেলে। আর ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার আর অডিটর জেনারেল রয়েছে কিনা বাকি 148 থেকে 100। ওকে, এই হলো ইউনিয়ন গভর্নমেন্ট সম্পর্কে আমাদের আলোচনা। ওকে, তো ইউনিয়ন গভর্নমেন্ট পড়তে গেলে উই হ্যাভ টু নো হু আর দ্য এক্সিকিউটিভস অফ ইউনিয়ন গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্র সরকারের এক্সিকিউটিভ কাদেরকে বলে। তো আমাদের কি কি পড়তে হবে? পার্লামেন্ট পড়তে হবে, লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, ইউনিয়ন জুডিশিয়ারি পড়তে হবে। আর ইউনিয়ন জুডিশিয়ারির মধ্যে যেমন সুপ্রিম কোর্ট রয়েছে পড়তে হবে আমাদের। ক্যাগ এর মধ্যে ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অডিটর জেনারেল কিভাবে নিয়োগ হন বা কি কি ওনার কোয়ালিফিকেশন দরকার। ওকে, সমস্ত কিছু আমরা ক্যাগের আন্ডারে পড়বো, ওনার কি কি রোল রয়েছে। এবার দ্য এক্সিকিউটিভের আন্ডারে আমাদের যে সমস্ত পোস্টগুলো রয়েছে, দ্য এক্সিকিউটিভ, কাদেরকে এক্সিকিউটিভ বলা হয় ইউনিয়ন গভর্নমেন্টের, এইগুলো আমাদের অ্যাফোর্স দেখতে হবে। এক্সিকিউটিভ কাদের বলা হয়? তো ইউনিয়ন গভর্নমেন্ট, এই অংশটুকু তোমরা একটু কপি করে নেবে, আমি মুছে দিচ্ছি। আমাদের এক্সিকিউটিভ গুলো নিয়ে আলোচনা করব। আমি আরেকবার বলে দিই, এক্সিকিউটিভ 52 থেকে 78 নম্বর আর্টিকেল, 52 78, পার্লামেন্ট 79 টু 122 122, লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কি কি লেজিসলেটিভ পাওয়ার আছে সেগুলো সব পড়ে। নেক্সট ইউনিয়ন জুডিশিয়ারি 124 টু 147, ক্যাগ কত থেকে কত নম্বর? 148 থেকে 151 নম্বর আর্টিকেল। এই গেল আমার ইউনিয়ন গভর্নমেন্ট।
তো ইউনিয়ন গভর্নমেন্টের যে দ্য এক্সিকিউটিভস বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই এক্সিকিউটিভস এর আন্ডারে আমাদের কাদের কাদের ব্যাপারে পড়তে হবে, কাদের কাদের সম্পর্কে পড়তে হবে আমাদের বিশদভাবে, সেগুলো আমাদের জানতে হবে। ক্লিয়ার? তাহলেই মোটামুটি ইউনিয়ন গভর্নমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আমি এক্সিকিউটিভস এর কোন কোন বিষয়গুলো পড়তে হবে আমি সেগুলো তোমাদের জাস্ট বলে দিচ্ছি। ইউনিয়ন গভর্নমেন্টেরই আন্ডারে আমি জাস্ট ইউজি লিখছি, ইউনিয়ন গভর্নমেন্ট এর আন্ডারে কে রয়েছে না, দ্য এক্সিকিউটিভস। কত থেকে কত নম্বর আর্টিকেলে রয়েছে? 52 থেকে 78 নম্বর আর্টিকেলে। তাহলে কারা কারা এক্সিকিউটিভ এটা আমাদের আগে জানতে হবে। এক্সিকিউটিভ কারা না, রাষ্ট্রপতি কিন্তু এক্সিকিউটিভ, উপরাষ্ট্রপতি উনিও একজন এক্সিকিউটিভ। ওকে, প্রাইম মিনিস্টার and কাউন্সিল অফ মিনিস্টার, COM, কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী এবং অন্যান্য যে মন্ত্রী পরিষদ ওনারাও এক্সিকিউটিভ। আর কি এক্সিকিউটিভ রয়েছে আমাদের না, অ্যাটর্নি জেনারেল, ATORNY, অ্যাটর্নি জেনারেল, GENERAL। এই হলো এক্সিকিউটিভের চ্যাপ্টার। কি করব আমরা? প্রেসিডেন্ট সম্পর্কে পড়বো, ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে পড়বো, প্রাইম মিনিস্টার সম্পর্কে পড়বো, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে পড়বো। প্রেসিডেন্ট রাষ্ট্রপতি সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, কোন কোন আর্টিকেলে রাষ্ট্রপতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে, বা রাষ্ট্রপতি কি কি দায়িত্ব রয়েছে, রাষ্ট্রপতি কি কি পাওয়ার রয়েছে, রাষ্ট্রপতি হতে গেলে কি কি কোয়ালিফিকেশন থাকা দরকার, একজন রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে গেলে কি কি বিষয়ের উপর ভিত্তি করে পদচ্যুত করা যেতে পারে। ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট আমরা খুব ভালো করে জানি, একজন ভাইস প্রেসিডেন্ট সে তিনি কিন্তু চেয়ারম্যান অফ রাজ্যসভা। ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান অফ রাজ্যসভা। ওকে, ক্লিয়ার? আর প্রাইম মিনিস্টার রাজ্যসভা চেয়ারম্যান তাহলে কাকে বলা হয় না, ভাইস প্রেসিডেন্টকে বলা হয়। এগুলো আমি আবার পরে আলোচনা করবো, ভাইস প্রেসিডেন্টের চ্যাপ্টার যখন পড়াবো। প্রেসিডেন্টের চ্যাপ্টার যখন পড়াবো প্রেসিডেন্ট সম্পর্কে, প্রাইম মিনিস্টার সম্পর্কে যখন পড়বো প্রাইম মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে যখন পড়াবো অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আলোচনা করবো। তো স্টুডেন্টস, আমরা আপাতত এই ভিডিওতে এই অবধি ক্লাস বন্ধ রাখলাম। নেক্সট ভিডিওতে আমরা পরের পার্টগুলো নিয়ে আলোচনা করব, যার কি কি পার্ট আমাদের করতে হবে। তো তোমরা কপি করে নাও পুরোটা, আর নেক্সট ভিডিওটা দেখতে থাকো, তাহলে পুরো ব্যাপারটা আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, কোন কোন বিষয় নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, আলোচনা করতে হবে। এখন আমরা এইটুকু ক্লাস বন্ধ রাখলাম। সকলকে ধন্যবাদ।